আমি বহু সিনেমাতে বহু জায়গাতে তোমার মিউজিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করেছি। অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ান হিসেবে আমি অনেক কাজ করেছি, অনেক ব্যান্ডের সাথেও যুক্ত ছিলাম, অনেক আর্টিস্টের সাথে বাজিয়েছি। তা বেশ কিছু বছর আমার যেটা মনে হয়েছে যে আমি কিছু এক্সপেরিমেন্টাল কাজ করতে চাইছি, যেটা নর্মাল কমার্শিয়াল মুভিজ যেটা করছে না। মানে আমি চেয়েছিলাম যে টেমপ্লেটসের বাইরে গিয়ে যদি কিছু এক্সপেরিমেন্টাল সাউন্ড নিয়ে কিছু কাজ করা যায়, আবার কিছু গল্প নিয়েও কাজ করা যায়। তা আমি চাইছিলাম এরকম কিছু মানুষের একটা কমিউনিটি বানাতে, যারা আমার হয়ে সেই সিনেমা হোক, সেই গানটা হোক, তারা অডিয়েন্সের সামনে বা ভিউয়ার্সদের সামনে নিয়ে আসবে। সাউন্ড অফ সোম প্রোডাকশানটা ইটস মোর লাইক আ ওয়ার্কশপ টু মি, যেখানে সবাই নিজের স্বাধীনতাটাকে মেনটেন করে তারা কাজটা করতে পারবে। দ্যাটস অল। আমরা রিসেন্টলি কিছু কাজ করছি যেটা একদমই এক্সপেরিমেন্টাল। যেমন আমরা এই রিলিজ হবে এবার, অলরেডি আমরা কিছু ফেস্টিভ্যালসে পাঠিয়েছি, সেটা হচ্ছে নিরবধি, যেটা একটা মাইক্রো এক্সপেরিমেন্টাল সাইলেন্ট শর্ট ফিল্ম। আমার কাছে একটা ভীষণ চ্যালেঞ্জিংয়ের কাজ ছিল, কারণ কি গল্পটা আমার ছিল, কারণ সেই গল্পটা জাস্ট একটা ওয়ান লাইনার স্টোরি ছিল আমার কাছে। কারণ কি আমার ছোটোবেলাটা হচ্ছে পুরোটাই একটা একসাথে বড় হওয়া, অনেক মানুষকে নিয়ে একসাথে থাকা, একান্নবর্তী পরিবার হলে যেরকম হয়, আস্তে আস্তে যেমন এখন যেমন নিউক্লিয়ার ফ্যামিলি, তা তখনকার মানুষদের মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটাকে আমি চেয়েছিলাম যে এখন সেটা আবার লোকে একবার এক্সপিরিয়েন্স করুক। সেইটাকে আমরা এখানে তুলে আনার চেষ্টা করেছি। এরকমই আরও অনেক কিছু ফিল্মস আছে, অনেক ফিল্ম, অনেক মিউজিক ভিডিওস আছে। আমরা একটা পডকাস্ট শুরু করতে চলেছি। এরকম অনেক ধরনের এক্সপেরিমেন্টাল কাজ আমরা করছি। ভবিষ্যতে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ওয়েব সিরিজ নিয়ে আসব, যেটা অলরেডি আমরা কয়েকদিনের মধ্যেই টিজার ট্রেলার দেখতে পাবো। আর ওয়েব সিরিজ, তার সাথে কিছু ফিচার ফিল্মস, যেগুলো এখন আমি কিছু ডিসক্লোজ করছি না, তবে আশা করছি সেগুলো সকলেরই খুব ভালো লাগবে। যখন আমি কোনো সিনেমার, বা সেটা শর্ট ফিল্ম হতে পারে, বা সেটা কোনো অ্যাড ফিল্মও যদি হয়, আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জ যেটা থাকে, মানে যেটা আমি নিজেকে চ্যালেঞ্জটা দিই প্রত্যেকবার, সেটা হচ্ছে যাতে আমার সাউন্ড, আমার মিউজিকটা গল্পের যে ডাইরেক্টর, যে রাইটার, তার সাথে প্যারালালি চলতে থাকে। আমার সাউন্ড একটা প্যারালাল গল্প বলতে বলতে যাবে। নিরবধির ক্ষেত্রে যেটা আমার সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে এটা খুব স্বল্প দৈর্ঘ্যের একটা মাইক্রোফিল্ম। তাছাড়া এতে কোনো রকম কোনো ডায়ালগস নেই, কোনো ল্যাঙ্গুয়েজ নেই। যখনই কোনো ডায়ালগস বা কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, সেই প্রজেক্টটা বিয়ন্ড দ্য বর্ডার্স হয়ে যায়। মানে সেটা সমস্ত মানুষের কাছে, সমস্ত বর্ণের, সমস্ত ভাষার মানুষের কাছে সেটা ওপেন হয়ে যায়। সেই জায়গাতে শুধুমাত্র শব্দের মাধ্যমে, সেটা ফলি হতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হতে পারে, সেটা নিয়ে পৌঁছানো, সেরকম একটা সাউন্ডস্কেপ তৈরি করা, এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। আমি সবসময় ভীষণ ওয়ার্কশপ করা টাইপের মানুষ, আমি একটু পুরনোপন্থী। আর নিরবধিতে যেটা সবচেয়ে চ্যালেঞ্জ, এটা আরেকটা সেকেন্ড চ্যালেঞ্জ, সেটা হচ্ছে নিরবধিতে যে সাউন্ডটা আমরা শুনছি সেটা পুরোটাই তৈরি করা, কোনো জায়গা থেকে ডাউনলোডেড ফাইলস বা কোনো ভিএসটিস, এগুলো কিচ্ছু ছিল না। এটা পুরোটাই ছিল হচ্ছে আমরা স্টুডিওতে বানিয়েছি। তা এটার জন্য যখন আমি আমার ডাইরেক্টর, আমার বন্ধু সাথে বসেছিলাম, তখন ও আমাকে একটা ব্রিফ দিয়েছিল যে গল্প এরকম যাচ্ছে, আমাকে দেখিয়েছিল কিছু মুহূর্ত, সিনেমার কিছু মুহূর্ত। আমি তখন ভেবেছিলাম যে যখন প্রত্যেকটা মানুষ তাদের 100%-এর উপরে গিয়ে তারা দিয়েছে সিনেমাটাকে, সেখানে আর্টিফিশিয়াল কোনো সাউন্ড জাস্টিস করবে না। সেই জন্য আমার সাথে সৌম্যজ্যোতি ঘোষ, যে বাজিয়েছে ফ্লুট, এখানে আমি পুরো জিনিসটা মেনলি ফ্লুটের উপরে, ব্রাস ইনস্ট্রুমেন্টের উপর রেখেছিলাম, আর ফলি। এখানে কিন্তু আর কোনো রকম কোনো সাউন্ড ছিল না। রিহার্সালটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল, কারণ কি রিহার্সালে আমরা বারবার করে ট্রাই করে দেখছিলাম যে কতগুলো ওয়ে আউট নিয়ে কত রকমভাবে আমরা জিনিসটাকে শোনাতে পারি। তার মধ্যে বেস্ট সাউন্ডটাকে আমরা রেখেছি। বেস্ট বলে তো কিছু হয় না, আমার প্রত্যেক দিনই মনে হয় আমি সেটাকে আপগ্রেড করতে থাকি। তবে আশা করছি যারা শুনছেন, যারা দেখবেন, তাদের ভালো লাগবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা আগে বলি, তারপর মজার দিকটাতে আসছি। সবচেয়ে ভালো লাগার জায়গায় আর সবচেয়ে ভয়ের জায়গা, সেটা হচ্ছে যখনই আমরা নিজের কোনো কাজ করি। আমরা তো এতদিন পর্যন্ত যারা ব্যাকে কাজ করে সেই সাউন্ড, তার সবসময় সবার আগে প্রডিউসারের উপর আঙুল তুলে দিই, এটা করলে ভালো হতো। তো যখন আমি তার সিটে বসে, তার জায়গায় দাঁড়িয়ে জিনিসটা করছি, তখন তার কি পজিশনে সে থাকে, সেটা আমি ফার্স্ট টাইম রিয়েলাইজ করলাম। সেটা আমার কাছে একটা শিক্ষার ছিল, কারণ কি আমরা প্রথম কাজ করছি, অনেক ভুলভ্রান্তি ছিল।
অ্যাজ এ প্রডিউসার আমার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, যেটা সবচেয়ে বেশি থাকছিল আর কি, কিন্তু অ্যাজ এ হোল তার মধ্যে প্রকৃতি একটু বাঁশ সেধেছিল, কারণ কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তবে সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যখন আকাশ দেখলাম আমরা ভেবেছিলাম এই রে আজকে হয়ে গেল, কিন্তু আজকে হয়ে গেল মানে আজকে খুব ভালো করে হলো এটা আমরা মোটামুটি প্রথম অন্তকালের যখন শুটিং চলছিল তখনই বুঝতে পেরেছিলাম। আর মিরাকেল ছিল এরকম যে আমরা বৃষ্টিটা যখন যেখানে দরকার ছিল ঠিক সেই সময়তেই বৃষ্টি হয়েছে, তারপর আবার রোদ উঠে গেছিলো, মানে আর্টিফিশিয়াল কোনো রেন মেশিন আমাদের ব্যবহার করতে হয়নি। মানে হচ্ছে এতগুলো মানুষকে একসাথে নিয়ে কাজ করা, তাদের এক এক রকমের ডিমান্ড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন যে লোকেশানে আমরা করছিলাম তাদের সাথে তারা ভাবছে, কারণ কি আমাদের পরপর অনেকগুলো কাজ ছিল সেখানে, সময়টা একটা খুব বড় ফ্যাক্টর ছিল। মজার ব্যাপারটা হচ্ছে আমি দুরকমভাবে ভাবছিলাম। একরকম হচ্ছে যে যখন আমি তো গল্পটা এরকমভাবে কি ভেবেছিলাম, আমি মনিটরে দেখছি তখন ভাবছি আরে আমি তো এরকমভাবে ব্যাপারটা ভাবিনি, তাহলে তো সাউন্ডস্কেপটা অন্যরকম হবে। তা এই কয়েকটা মজার জিনিস হতে 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 যাচ্ছিল। তবে খুব ভালো লেগেছে, যেটা ভালো লাগার জায়গা সেটা হচ্ছে আমি অনেক শিখেছি। আর বিশেষ কৃতজ্ঞতা প্রত্যেকটা টিম মেম্বার, মেকআপ যারা অভিনয় করেছেন তাদের, এমনকি প্রত্যেকজন ক্রিউ যারা সঙ্গে ছিলেন, যারা ক্যামেরাতে ছিলেন, প্রত্যেকজনের মানুষের তো টিম এফর্ট, সবাই মিলে ছিল বলে আজকে এই জায়গাটায় পৌঁছেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অলির কথা বলি, কারণ কি প্রথম অন্তকাল গল্পটা অলিরই ছিল। অলির সাপোর্ট থ্রু আউট নাচ যদি থাকতো আমরা এই কাজটা আজকে কিছুতেই করে উঠতে পারতাম না। তবে আশা করি সকলেরই ভালো লাগবে। নিরবধিনী আমার যেটা বলার সকলকে, সমস্ত শ্রোতা বন্ধু এবং সমস্ত দর্শকদের, যে আমরা এতদিন পর্যন্ত সিনেমা বা ওয়েব সিরিজ যেটা আমরা ওটিটিতে দেখে এসেছি, যেটা আমরা হলে দেখেছি, আমরা তার বাইরে গিয়ে যদি একদম নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে চাই তাহলে আমার মনে হয় নিরবধিটা একবার দেখবেন, ভালো লাগবে। 2 মাস আগে আমার এক বন্ধুর সাথে আলাপ হলো, কথা হচ্ছিল। সে হচ্ছে একজন পোয়েট। সে আমাকে একটা প্রপোজাল দেয় যে আমরা যদি কবিতা আমরা যেভাবে শুনে এসেছি সেটার বাইরে গিয়ে, মানে সেই সীমাটাকে লঙ্ঘন করে আমরা বাইরে গিয়ে যদি সেটাকে আরও একটু বৃহত্তর পরিসরে একটা সিনেমার মতন করে যদি জিনিসটা করি তাহলে সেই জিনিসটা কীরকম হতে পারে। তা আমি বললাম যে এই জিনিসটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি নিয়ে আসি তাহলে সবার আগে যে মানুষটার কথা আমার মাথায় এসেছিল তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া আমরা কোনো ক্রিয়েটিভ কাজ ভাবতেই পারি না। তাই প্রথম আমরা একটা এপিসোড শ্যুট করলাম, সেটা অলরেডি ইউটিউবে রিলিজ হয়েছে। সেটার নাম হচ্ছে গাহানা কুসুমা। তার সাথে মিস্টিক লাভ বলে একটা কবিতা, যেটা আমার বন্ধু লিখেছেন। সেটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ কি দুটো গান দুরকম একদমই, আর কবিতাকে গানের সাথে স্টিচ আপ করা, ফিউশন করা, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুব বৃহত্তর একটা কাজ, স্কেলের ব্যাপার ছিল। আর সেটাকে যেহেতু আমরা একটা ওয়ার্ল্ড মিউজিকের উপর কাজ করছি, আবার রবীন্দ্রনাথ ঠাকুর একরকমভাবে সেটার সুর করে গেছেন, সেই সুরটাকে আমরা ডিস্টার্ব না করে সেই মেন সুরটাকে রেখেই কবিতার এসেন্সটাকেও তার সাথে ব্লেন্ড করার চেষ্টা করেছি। অলি একদিন আমাকে রাত্রিবেলা একটা গল্প শুনিয়েছিল। গল্পটা আমি এখন বলছি না, সেটা আপনারা দেখবেন। গল্পটা শুনে আমার মনে হয়েছিল সবার আগে, যেহেতু আমি একটু সুরে সুরে কথা বলতে ভালোবাসি, তা সবার আগে আমি ভেবেছিলাম যে এটা যদি সুরে করা যেত তাহলে কীরকম দেখতে লাগতো বা শুনতে লাগলো। আমরা ভেবেছিলাম যে এটাকে যদি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা যায় তাহলে সেটা একটা অন্য ধরনের কাজ হবে। এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় আসি। রবি ঠাকুরের গান নিয়ে আমি অনেক দিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভীষণ ভক্ত। তো রবি ঠাকুরের একটা গান মমচিত্তে, যে গানটা উনি ওনার আঙ্গিকে উনি অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করে গানটা করেছিলেন। আমার হঠাৎ করে মনে হয়েছিল যে গান যখন আমাদের এই যে সিনেমাটা, এই যে অন্তকাল, এটা একটা সাডেন ড্রাস্টিক একটা কনক্লুশন আছে, যদি মমচিত্তটাকে আমরা অত আনন্দের না দেখাই, যদি মমচিত্তের মাঝখানে, মমচিত্তের মধ্যেই যদি মৃত্যু লুকিয়ে থাকে,
আমি চেয়েছিলাম যে সেই গল্পটার সাথে মমচিত্রাকে ব্লেন্ড করার জন্য। এখানে অবশ্যই আমার বলে রাখা উচিত যে দুজন কবি, আবার এখানে আমাদের কবিতা যেখানে এসছে, আমার এই বন্ধু অনিন্দিতা এবং নন্দলাল বাবু, দুজনে একটি ধারাভাষ্য রয়েছে যারা এই কবিতা, এই দুটো কবিতা খুব গুরুত্বপূর্ণ সাউন্ডস্কেপে এবং অবশ্যই সিনেমাটাতে। আপনারা সবাই দেখবেন এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবেন, যা আমাদের অনুপ্রাণিত করবে আমাদের পরবর্তীকালে।